আমরা গ্রাফিক্স ডিজাইনের মৌলিক বিষয়বস্তুর ভিতরে ডিজাইন প্রিন্সিপাল, কালার থিওরি এই সম্পর্কে জানা হয়েছিল। টাইপোগ্রাফির কিছু অংশ আমরা দেখছিলাম নাকি? তো আমরা আজকে টাইপোগ্রাফির বাকি যে অংশটুকু আছে, মানে আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে টাইপোগ্রাফি কি, টাইপফেস কি, ফন্ট কি, টাইপফেসের প্রকারভেদ সম্পর্কে জানা হয়েছিল, অ্যানাটমি অফ টাইপোগ্রাফি সম্পর্কে আমরা জানছি, আমরা কার্নিং, লিডিং, ট্রেকিং, গোল্ডেন লাইন হেড এগুলো সম্পর্কে আমরা জানছি, এবং এগুলো আমরা প্র্যাকটিক্যালও দেখছি যে কীভাবে কাজ করে। তা আমরা দেখবো আজকে হচ্ছে রুলস অফ টাইপোগ্রাফি, মানে টাইপোগ্রাফি যে আমরা ব্যবহার করবো একটা ডিজাইনের ভিতরে, এর কিছু রুলস আছে। রুলস অফ টাইপোগ্রাফি কি? ডিজাইন করার জন্য আমরা লেখার মধ্যে বিভিন্ন স্টাইল দিয়ে থাকি। লেখার সঠিক নিয়ম ব্যবহার করে ডিজাইন তৈরি করার যে প্রক্রিয়া তাকে বলা হয় রুলস অফ টাইপোগ্রাফি। একটা ডিজাইন তৈরি করার জন্য সঠিক নিয়মে লেখাগুলা ব্যবহার করতে হয়, অর্থাৎ লেখাটা কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে, এটাকে আমরা বোল্ড করবো কিনা, মানে মোটা করবো কিনা, এটা কোন দিকে অ্যালাইনমেন্টটা থাকবে, এটাকে ডানে রাখলে সুন্দর দেখা যাবে নাকি বামে রাখলে সুন্দর দেখা যাবে, এই ডিজাইনগুলোর যে স্টাইলগুলোর যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় রুলস অফ টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফিতে প্রথমত যে রুলসটা, এই রুলসটা আছে উইড ব্যবহার করতে হবে। উইড মানে কি জানো? উইড মানে হচ্ছে প্রস্থ। উইড মানে কি প্রস্থ। আমরা একটা লেখারে মোটা করা বলি না, সাধারণত স্বাভাবিকভাবে লেখাগুলো যেরকম থাকে ওইরকমের চাইতে একটু হালকা মোটা করা লেখাটা, ঠিক আছে, এটাকে বলা হয় উইড। আমরা উইডের আরেকটা মিনিং আছে, এটা বলা হয় ওজন, ঠিক আছে, ওজনকে বলা হয় কি উইড। তো একটা টাইপোগ্রাফিতে প্রথম যে নিয়মটা কি, লেখাতে উইড ব্যবহার করতে হবে। যেমন দেখো, আমরা উদাহরণ হিসাবে যদি দেখি, যেমন এটা হচ্ছে রেগুলার, মানে নর্মাল যেরকম থাকে, রেগুলার চেয়ে হালকা একটা উইড যদি আমরা দিই তাহলে হচ্ছে মিডিয়াম হইব, ঠিক আছে। মিডিয়ামের চেয়ে আরেকটু হালকা যদি দিই আমরা লাইটের সাথে যদি আমরা আরেকটু আমরা উইডটা ব্যবহার করি তাহলে বোল্ড হইব। আর এই দুইটার সাথে যদি আমরা আরেকটু বেশি করি বা এই বোল্ডের সাথে সহ যদি একসাথে মিলাই তাহলে হচ্ছে এক্সট্রা বোল্ড, এগুলোর বলা হয় উইড। খেয়াল করো, এগুলো যেমন নর্মাল, এটা কি তেমন একটু বেশি মোটা না, এইগুলোরই বলা হয় কি উইড। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, দেখো দিস ইজ হেডিং, সবগুলো লেখা চাইতে আমাদের কিন্তু এই লেখাটার ভিতরে চোখ যেতেছে প্রথমে, ঠিক আছে, হেডিংটা একটু বেশি মোটা দেওয়া আছে। তো আমরা একটা ডিজাইন তৈরি করার সময় যেটা মনে করো বেশি একটু আকর্ষণীয় রাখতে চাই বা একটু হাইলাইটিং করতে চাই, ওইটা এরকম উইডটা বাড়ায় দিতে পারি। দ্বিতীয় রুলসটা হচ্ছে হেডিং সাইজ হতে হবে মূল লেখার সাইজের ডাবল। হেডিং কোনটারে বলে জানো? শুরুতে যে লাইনটা থাকে, একদম লাইনের শুরুতে যে লাইনটা থাকে, এটা বলা হয় কি হেডলাইন বা হেডিং। একটা লেখার উপরে যেই লেখাটা থাকে ওই লেখাটারে বলা হয় হেডিং। এখন এই হেডিংটার সাইজ হবে যে নিচে যে লেখাগুলো থাকে ওগুলার ডাবল। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, দেখো এই যে লেখাগুলো, এগুলো হচ্ছে আমাদের মূল লেখাগুলা, এবং এই লেখা চাইতে উপরে যে এটা বলা হয় মূলত হেডিং। এই হেডিংটার সাইজ কিন্তু এগুলো সমান নাকি বেশি? এবং এটাগুলো উইডটাও বেশি বড় দেওয়া আছে না, তো এগুলোর মূলত বলা হয় হেডিং। তো এই হেডিংগুলোর সাইজ মূল লেখার চাইতে বেশি বড় হবে। রুলস নাম্বার 3টা হচ্ছে কি, জাস্টিফাই অ্যালাইনমেন্ট ব্যবহার করা যাবে না। জাস্টিফাই অ্যালাইনমেন্ট কোনটারে বলে জানো? এই যে লেখাটা আমরা লিখছি একটু আগে, এদিক দিয়েও সমান থাকবো, এদিক দিয়েও সমান থাকবো, এরকম যাতে ব্যবহার না হয়, এই জন্য কি বলছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট ব্যবহার করা যাবে না। মানে হচ্ছে এই যে এরকমভাবে জাস্টিফাই, এদিক দিয়েও সমান থাকবো, এদিক দিয়েও সমান থাকবো, এরকম যাতে না হয়। বুঝে গেছে? এটা হচ্ছে আরেকটা রুলস। এরপরে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট ব্যবহার করা যাবে না। রাইট অ্যালাইনমেন্ট মানে হচ্ছে লেখাগুলো একদিকে থাকা যাবে না, যে কোনো একদিকে যে থাকবো, একদিকে বলতে ডান দিকে, এরকমভাবে ডান দিকে যেন না থাকে। লেফট অ্যালাইনমেন্ট ব্যবহার করতে হবে সবসময়, কি
লেফট অ্যালাইনমেন্ট মানে লেখাগুলো সবসময় বাম দিকে রাখা উচিত, এভাবে বাম দিকেই থাকবে শুধুমাত্র। 6 নাম্বার রুলস হবো কি, লেখা অবশ্যই রিডেবল হতে হবে। কোন ধরনের ডিসপ্লে বা টাইপ ফেস ব্যবহার করা যাবে না। ডিসপ্লে টাইপ ফেস কোনটারে বলে? হ্যাঁ, ডিসপ্লে একটা ফন্টস বা টাইপ ফেস। টাইপ ফেসের মধ্যে আমরা দেখাইছিলাম না, ডিসপ্লের আরেকটা নাম হচ্ছে ফেন্সি। এই ধরনের লেখা ব্যবহার করা যাবে না। ডিসপ্লে বা ফেন্সি টাইপের লেখা বলা হয় যেগুলো পেঁচানা পেঁচানা লেখা, এই ধরনের লেখা ব্যবহার করা যাবে না। তুমি এমন একটা লেখা লিখছো একটা ডিজাইনের ভিতরে যেটার মধ্যে গ্রাহক ভিজিটর লেখাই বুঝতেছে না, এরকম লেখা লেখা লাভ আছে না। তো লেখাগুলো যেন অবশ্যই রিডেবল হয়, মানে মানুষ পড়তে পারে এরকমভাবে লিখতে হবে, ঠিক আছে? কিংবা লেখার সাইজ মাত্রাতিরিক্ত ছোটও রাখা যাবে না, আবার লেখার মধ্যে কালার পড়া যায় এরকম রাখতে হবে। মনে করো একবারে বেশি ছোটো রাখছে, ওই যে ওইখানে যদি আমরা একটা ব্যানারটা দেখতেছি ছোটো ছোটো যে লেখাগুলো এখান থেকে পড়া যাইতেছে না, কিন্তু বড়োগুলো কিন্তু ঠিকই পড়া যাইতেছে। আবার মনে করো আমরা এরকম একটা ডিজাইন বানাইছি, একদম শুরুর ক্লাসে কিন্তু আমরা দেখাইছিলাম সবুজ লেখার উপরে লাল লেখা, মনে আছে? পড়া যায় না ঠিক মতন। তো এমনভাবে লেখা যাবে না যাতে, এমন কালারও রাখা যাবে না যে কালারটা মানুষ পড়তে পারে না, মানে সহজে যাতে চোখে দেখা যেতেছে না, এরকম না, এরকম যেন না হয়। যেমন আমরা এরকম, এটা যদি উদাহরণস্বরূপ দেখি, দেখো এখানে আমরা একটা ডিসপ্লে ফন্ট রাখা হয়েছে মেক রিডেবল। আবার এখানে একটা ফন্ট স্টাইল আমরা এখানে কিছু লেখা লিখছি, যদিও স্টাইলটা সুন্দর কিন্তু লেখাগুলো কিন্তু ভালো করে পড়া যায় না। পড়া যায়? পড়া যায় না। কিন্তু আমরা যদি মনে করি এখানে আরেকটু ছোট করে লিখি, পড়া যায়? বুঝে যেতেছে না। এখন দেখো তো, এখন কিন্তু আমরা সবগুলো লেখাই খুব সুন্দরভাবে পড়তে পারতেছি। 7 নাম্বার রুলস আছে লেখার মধ্যে ক্যাপিটালাইজ স্বাভাবিক রাখতে হবে, কোনো ধরনের অল ক্যাপ ব্যবহার করা যাবে না। এখন ক্যাপিটালাইজেশন বলতে বোঝায় প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের রাখা, অর্থাৎ তুমি যে একটা লাইন লিখছো লাইনের প্রথমটা বড় হাতের, একটা অক্ষর বড় হাতের রাখতে হবে। এরকম তুমি মনে করো সবগুলো লেখা ছোট হাতের রাখছো কিংবা সবগুলো লেখা বড় হাতের রাখছো, তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর দেখা যাবে না। অবশ্যই লেখার মধ্যে ক্যাপিটালাইজেশন যেটা আছে, অর্থাৎ যেটা লেখার কোন অক্ষরটা আমাকে বড় রাখতে হবে, কোন অক্ষরগুলো ছোট রাখলে সুন্দর দেখা যাবে, এগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি দেখি, দেখো এখানে এই যে অল ক্যাপ ব্যবহার করা আছে, সবগুলো লেখাই বড় হাতের। সবগুলো লেখা বড় হাতের রাখলে যে অসুবিধাটা হয়, অনেক সময় লেখাগুলো পড়তে অসুবিধা হয়। হ্যাঁ, IL গুলো ঠিক মতন বোঝা যায় না। আর যদি মনে করো আমরা একটা সিম্পলভাবে রাখি, উদাহরণস্বরূপ লেখা আছে কি এখানে শর্ট লাইন ক্যাপিটাল, মানে অল্প লেখাগুলো ক্যাপিটাল করা যাবে। প্রথম লাইনের বা ধরো 2-1 লাইনটা আমরা ক্যাপিটাল, যেগুলো আমরা হাইলাইট করতে যেতেছে ওইগুলো আমরা বড় রাখতে পারি। 8 নাম্বার রুলস হচ্ছে ট্র্যাকিং, লিডিং, কার্নিং, এগুলো ঠিক রাখতে হবে। একটা লাইন তুমি লিখছো, লেখার মধ্যে দেখা যাচ্ছে অনেক বেশি ফাঁকা আছে, কিন্তু খারাপ দেখা যাবে লেখাটা, বা অনেক বেশি লেখাগুলো চাপানো আছে, তাহলেও কিন্তু খারাপ দেখা যাবে। স্বাভাবিক রাখতে হবে। এবং আমরা গত একটা ক্লাসের মধ্যে যেরকম দেখাইছিলাম যে কার্নিং লিডিংগুলো যেভাবে রাখলে সুন্দর দেখা যায়, একটা পরিমাপ সম্পর্কে আমরা জানছি যে 1.6 বা এরকম সামথিং কিছু যদি যোগ বিয়োগ করে আমরা যদি বাড়ায় কমাই দিই তাহলে ডিজাইনগুলো কিন্তু সুন্দর হয়। যেমন এই প্রপার কার্নিংটা আমরা যদি দেখি, লেখাগুলো কিন্তু প্রত্যেকটা স্পেসিং ঠিক আছে। দেখো প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের, প্রত্যেকটা ওয়ার্ডের। হ্যাঁ, সবগুলো কিন্তু ঠিক আছে, কোনো অতিরিক্ত ফাঁকাও নাই, আবার অতিরিক্ত লেখাগুলো চাইপেও থাকে নাই। 9 নাম্বার রুলস কি, লেখাতে অবশ্যই লাইনের পরিমাণ ঠিক রাখতে হবে। খুব বেশি লেখা হলে প্যারাগ্রাফ আকারে সাজাতে হবে। হচ্ছে বিষয়টা কি, মনে করো তুমি একটা ব্যানার বানাইছো, এটার মধ্যে অনেক লেখা, সবগুলো লেখা যদি তুমি একসাথে লিখো দেখতে কিন্তু হিজিবিজি দেখা যাবে, ঠিক আছে? যদি অল্প লেখা হয় তাহলে কোনো সমস্যা নাই, যদি বেশি লেখা হয় তাহলে আমরা প্যারাগ্রাফ মানে প্যারা হিসাবে দেবো। প্যারাগ্রাফ আমরা বুঝি না, কিন্তু প্যারাটা বুঝি। মনে করো এটাই আমরা একটা লাইন,
মনে করি এটা তো অল্প লাইন, যদি আমরা এটা প্যারাগ্রাফ আকারে করি এরকমভাবে, এই যে একটা প্যারা, এটা একটা প্যারা, মনে করো আমি যদি এইভাবে যদি দিই তাহলে সবগুলো কিন্তু একইভাবে আছে, ঠিক আছে, কিন্তু জিনিসটা কিন্তু বেশি বেশি লাগতেছে লেখাগুলো। আর এই লাইনটা যদি আমরা মনে করি একটা প্যারাগ্রাফ আকারে দিই তাহলে কিন্তু এটা আলাদা আলাদা বোঝা যেতেছে এবং দেখতেও সুন্দর দেখা যেতেছে, বুঝছো? তো যদি আমাদের লেখা অনেক বেশি হয় তাহলে আমরা কি করব, এরকম প্যারাগ্রাফ আকারে দিব। এখন কতটুকুর মধ্যে প্যারাগ্রাফ দিলে সুন্দর দেখা যাবে এটা কিন্তু আমরা অবশ্যই বুঝবো, ঠিক না? 10 নম্বর রুলস কি, লেখাতে কখনো একই কালার ব্যবহার করা যাবে না। অর্থাৎ হেডিংয়ের যে কালার আমরা ব্যবহার করলাম মূল কালারের মধ্যে, মূল লেখার মধ্যে একই কালার ব্যবহার করা যাবে না। মনে করো তুমি হেডিংয়েও রাখছো লাল কালার, নিচেও দিছো লাল কালার, তাহলে কি ভালো দেখা যাইবো? হ্যাঁ, অবশ্যই আলাদা আলাদা কালার হইতে হবে। আর মূল লেখাগুলো অবশ্যই আমরা কালো কালারটাই রাখার চেষ্টা করবো সবসময়। যেমন দেখো এখানে সবগুলোই লেখায় কিন্তু আমরা হালকা কালার রাখছি, কেমন দেখা যায়? সবগুলো কিন্তু আমরা হালকা কালার রাখলাম, যেটা কিন্তু একদমই ভালো দেখা যেতেছে না। আর আমরা যদি এগুলো মনে করো একটু ক্লিয়ারলি দেখাইতাম, তাহলে কিন্তু আরেকটু সুন্দর দেখা যেত না, কালারফুল করলে। আমরা এই উপরটারে যদি, যেমন একটু আগে যে উদাহরণগুলো আমরা দেখছিলাম ওই উদাহরণগুলোর মধ্যে কি ছিল, আমাদের এই লেখাগুলো একটু হাইলাইট কালার ছিল, এগুলো একটু কালো কালার ছিল, দেখতে কিন্তু সুন্দর দেখা গেছে। এটা 11 নাম্বার রুলস। যদি এখানে 10 লেখা আছে, লেখাকে কখনো স্ক্রেচ করা যাবে না, অর্থাৎ লেখা ছোট বড় ডানে বামে কিংবা উপর নিচে টানাটানি করা যাবে না। বিষয়টা কি বুঝছো? স্কেচ মানে হচ্ছে টাইনা বড় করা। আমি একটু তোমার প্র্যাকটিক্যালি দেখাই তাহলে বুঝবা। আমরা ইলাস্ট্রেটরটা একটু ওপেন করি। দেখো আমরা যেই পেজগুলা ব্যবহার করি, হ্যাঁ, এই পেজগুলোর নাম হচ্ছে A4 সাধারণত। কি বলে? A4। A4 ছাড়াও এই যে আমরা যেগুলো ফটোকপি করি এগুলোর নাম হচ্ছে কি A4। A4 ছাড়াও আমরা অনেক সময় কাস্টম পেপার ব্যবহার করতে হবে, ঠিক আছে? A4 এর পুরোটা যে লাগবে এরকম না, অনেক সময় মনে করি 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, আবার অনেক সময় দেখা যাবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এরকম হইতে পারে। তো আমরা বেসিক্যালি সবসময় অফিসিয়াল যে কাগজটা এর নামটা বলা হয় A4, এই যেখানে ডিফল্টভাবে দেওয়া আছে। আমরা এটা ফাইল মেনুতে যাওয়ার পরে যেগুলোর বলা হয় মেনু বার, প্রত্যেকটাকে কি বলে? মেনু বার। এই ফাইলের মেনুতে যদি আমরা যাই এখানে আমরা নিউ নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করার পরে আমরা পেজগুলোর সাইজ নিতে পারবো। এখানে রিসেন্ট যেগুলো আমি ব্যবহার করছি এগুলো এখানে দেখা যাবো। আমি সেভ করে যেগুলো রাখছি এগুলো পাবো আমরা এখানে। মোবাইলের মধ্যে যে ফরম্যাটগুলো আছে ওই ফরম্যাটগুলো মোবাইলের ক্ষেত্রে অনেক সময় মোবাইলের স্ক্রিনের মধ্যে যে সকল পেপারগুলো আছে দেওয়া হয়, যেখানে iPhone X এর জন্য আছে, iPhone 7, 8, 6 এর জন্য আছে, এখানে বিভিন্ন ধরনের মোবাইলের মডেল অনুযায়ী এখানে পেপার দেওয়া আছে। এছাড়া ওয়েবসাইটে ব্যবহার করার জন্য যেগুলো আমরা প্রিন্টিংয়ের কাজ করবো, যে প্রিন্ট, অনেক সময় দেখা যায় যে তোমার যে ফিল্ম অ্যান্ড ভিডিও, কোনটা ফিল্ম অ্যান্ড ভিডিও হচ্ছে অনেক সময় দেখা যায় ওয়েবসাইটে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভিতরে বা ফেসবুক, টিকটক বা ইউটিউবের ভিতরে আমরা ব্যানার তৈরি করি, তখন হচ্ছে ফিল্ম অ্যান্ড ভিডিও এর ভিতরে কিছু মাপ দেওয়া আছে, এগুলো বাই ডিফল্টভাবে দেওয়া আছে, আর রেডিমেড তৈরি করে রাখছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে ওকে দিলে বা ক্রিয়েটে ক্লিক করলে এটা হয়ে যাবে। আর আমরা যদি নিজে নিজে দিতে চাই তাহলে যে এখানে মাপ দেওয়ার সিস্টেম আছে। এগুলো সামনে ক্লাসগুলোতে আমরা আরও বিস্তারিত জানবো। তো আমরা যেহেতু প্রিন্টের কাজ করবো আমরা প্রিন্টের মধ্যে যাবো এবং এখান থেকে আমরা A4 পেপারটা নেব। A4 পেপার নেওয়ার পরে আমরা যে জিনিসটা শিখতেছিলাম এটা হচ্ছে স্ক্রেচ। স্ক্রেচ জিনিসটা হচ্ছে কি, টানাটানি করা, যেটা বলা হয় সোজা কথায়, বাংলা কথায় বলা হয় কি টানাটানি করা। আমরা গত একটা ক্লাসের মধ্যে বলছিলাম এগুলোর বলা হয়, এটা পুরোটারে বলা হয় টুলবার, মনে আছে? আর এগুলোর ভিতরগুলো কি বলে? ভিতরগুলোর বলা হয় টুলস। কি বলে? টুলস। এখানে প্রত্যেকটা টুলস আছে, টুলস দিয়ে আমরা পরিচিত হবো আস্তে আস্তে। তো এর মধ্যে একটা টুলস হচ্ছে টাইপ টুলস। আমরা ক্লিক করলে এখানে আমরা পেজের ভিতরে লিখতে পারবো। যেমন টাইপ টুল ক্লিক করলে আমাদের এখানে মাউসটা কিন্তু টাইপের একটা অপশন আছে, আমরা যদি এখানে মাউসে ক্লিক করি তাহলে এখানে কিছু লেখা আসবো, এটাকে বলা হয় মুভ টুল। আমরা মুভ টুলে ক্লিক করার পর আমরা চাইলে এই যে এলিমেন্টগুলো থাকবো, এটা শুধুমাত্র লেখা না, এই পেজের ভিতরে যত ধরনের এলিমেন্ট থাকবো সবগুলো আমরা চাইলে লড়াইতে পারবো।
ঠিক আছে। এখন দেখো এটা যখন আমরা এটাতে ক্লিক করি, এটা চারপাশে দেখো এই যে চারকোনা বক্স আছে না কিছু, এটার পর যখন মাউস নিয়ে আমরা এখানে মাউস নিই, এটার মধ্যে 2 মাথাওয়ালা তীর চিহ্ন ওঠে না, এটা স্কেচিং না, এটার 2 মাথাওয়ালা তীর চিহ্ন উঠলে মাউসের চাপ দিয়ে ধরে আমরা চাইলে এটা লম্বা করতে পারবো। এবার লম্বা দেখো বড় করছে, আমি যদি চাই এটা এদিকে টাইন না বড় করতে পারবো, এই যে এইখান থেকে টাইন দিয়ে এভাবে চ্যাপটা করতে পারবো। এখন মনে করি লেখাটা যদি বড় করার প্রয়োজন পড়ে, তাহলে আমাদের এরকম করা যাবে না যে এটা ধরে আমি এইভাবে চাপাইয়া বড় করলাম বা কোনার ধরে ছোট বড় করলাম, এই কোনার ধরে আমরা ছোট বড় করলাম, এরকম করা যাবে না। বা এরকমভাবে লম্বা করলাম, এরকম করা যাবে না। বা তুমি এই যে উপর থেকে নিচে এইভাবে চাপাইলে এইভাবে করা যাবে না। তাহলে আমরা কীভাবে কাজ করবো? টাইপ টুলটা নেওয়ার পরে আমরা যখন স্বাভাবিকভাবে লিখি, লেখার পরে আমাদের কিন্তু টাইপের একটা অপশন আছে, লেখার সাইজ বাড়ানোর কমানোর সিস্টেম আছে। যেখানে দেখো যদি আমি এখানে 72 পিটি দিই, পিটি মানে কি বলছিলাম? পয়েন্ট। আমরা যেন কিবোর্ড থেকে এখানে লেখাও দিতে পারবো। ধরো আমি যদি এখানে 120 বা 150 দিয়ে আমি এন্টার চাপ দিই, তাহলে কিন্তু লেখার সাইজটা বড় হয়েছে। দেখো তো আমি এটাতে বড় করলাম, এটার মতো কি এটা হয়েছে? আমাদের লেখা স্বাভাবিকভাবেই থাকবো, লেখার সাইজটা আমরা বড় করে দিচ্ছি। তো অবশ্যই আমরা যেটা করব, কোনো সময়ই আমরা এই যে কোনা এগুলোর মধ্যে ধইরা ছোট বড় করব না, চ্যাপটা করবো না, তাহলে কিন্তু লেখার বড় হইব ঠিক আছে, কিন্তু লেখার যেই স্টাইলটা কিন্তু নষ্ট হয়ে যেতেছে। বুঝা গেছে? তো কখনোই আমরা যখন ডিজাইন তৈরি করব, এটা তুমি যদি কোনো শেপ নিয়ে কাজ করো তখন ওইটা ভিন্ন কথা। তো লেখা নিয়ে যখন আমরা কাজ করবো তখন এইভাবে আমরা চাপাচাপি করবো না, আমরা লেখার এই যে এইখান থেকে বড় ছোট করব। এই জিনিসটা কীভাবে আনছি এগুলো আমরা আস্তে আস্তে দেখবো যখন ক্লাস করবো তখন। বুঝলাম? তাহলে 10 নাম্বার রুলসের মধ্যে কি পড়ছে? এটা 10 নাম্বার না, মূলত 11 নাম্বার। লেখার মধ্যে স্কেচ করা যাবে না, এটা টানটানি করে উপর নিচে ডানে বামে চ্যাপটাও করা যাবে না। ঠিক আছে, আমরা কী করবো, এটা সাইজ অনুযায়ী প্রয়োজনে বড় ছোটো করে নেব, যেমন যেরকম। কেমন দেখা যায়? ভালো দেখা যায়? এটা টাইনা বড় করা হয়েছে। এখন দেখো তো, ঠিক আছে। 12 নাম্বার হয়েছে ইমপেসিস ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিজাইনের প্রয়োজন অনুযায়ী বোল্ড, ইটালিক অথবা কালার ব্যবহার করতে হবে। ইমপেসিস মানে হচ্ছে আমরা মনে করা কোন লেখাটা এটার কালার করব, মনে করি এটা কি হালকা রাখতে হবে, নাকি একটু কালার রাখতে হবে, নাকি একটু বেশি মোটা রাখতে হইব, নাকি এটা একটু বেশি বড় করতে হইব, এই জিনিসটা বলা হয় ইমপেসিস। ঠিক আছে, মানে পরিবর্তন। একটা লেখা স্বাভাবিকের চাইতে যে পরিবর্তনগুলো করা হয় এগুলো বলা হয় কি ইমপেসিস। এই ইমপেসিসটা আমরা অবশ্যই ব্যবহার করতে হবে। মনে করি একটা লেখার মধ্যে পরিবর্তনের জন্য হোক, হাইলাইট করার জন্য হোক, লেখা যে ডিজাইনটা আছে ডিজাইনটা সুন্দর করার জন্য হোক, আমরা ইমপেসিস যদি ব্যবহার করি তাহলে লেখাগুলো যেমন পরিবর্তন বোঝা যাবে, একটু ভিন্নতা বোঝা যাবে, তেমন ডিজাইনটা কিন্তু সুন্দর সুন্দর দেখা যাবে। যেমন এখানে খেয়াল করো, উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, এখানে স্বাভাবিক কিছু লেখা আছে, আমরা যেটা গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য এখানে লেখাগুলো হাইলাইট করে দিচ্ছে, মানুষের চোখ চোখ কিন্তু এখানে যাইব। আবার যেখানে দেখো, যেখানে আমরা লেখাগুলো লাল কালার করেছি, সবার প্রথমে চোখ কিন্তু এইখানে যাবে। বুঝে গেছে? আবার এখানে কিছু লেখা আছে, এগুলো ইটালিক বলা হয়, একটু পেছনে অক্ষরের মতো দেখা বেঁকা বেঁকা হয়ে গেছে। তো আমরা প্রয়োজন অনুযায়ী বুঝতে হইব যে কোন জায়গার মধ্যে এরকম পেছনে অক্ষর রাখতে হইব, কোন জায়গাতে ভুল রাখতে হইব। লেখা সৌন্দর্যের জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি। 13 নাম্বার হচ্ছে কি, ডিসপ্লে টাইপফেস ব্যবহার করা যাবে না। এটা একবার আমরা এর আগে বলছি। লেখার মধ্যে কি ডিসপ্লে বা টাইপফেস, ডিসপ্লে কোনটা বলে? ফ্যান্সি টাইপের ফন্ট, এগুলো বলা হয় ডিসপ্লে ফন্ট, এগুলো ব্যবহার করা যাবে না। যেমন এই যে এরকম। এরপরে কি আছে? পেয়ারিং টাইপফেস। পেয়ারিং টাইপফেসটা কি? কোনো একটি নির্দিষ্ট প্যারাগ্রাফের মধ্যে একটি লেখাকে অন্য একটি লেখার সাথে তুলনা করার জন্য, কিংবা একটি লেখার সাথে অন্য একটি লেখাকে আলাদা বোঝানোর জন্য যে বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে পেয়ারিং টাইপফেস বলে। কি বুঝছো? একটা লেখার মধ্যে ধরো তুমি 2টা প্যারাগ্রাফ লেখছো, 2টা প্যারা লেখছো লেখার,
ওই প্যারার ভিতরে একটা প্যারা থেকে অন্য একটা প্যারা আলাদা বোঝানোর জন্য আমরা কিছু একটা করছি, কন্ট্রাস্ট ব্যবহার করছি বা বোল্ড করছি, একটু উইড বাড়াইছি। এই যে কাজটা আমরা করলাম এটাকে বলা হয় পেয়ারিং টাইফেস। যেমন আমরা সেন্স সেরিফ হেডার দিয়ে যদি বুঝাই, যেমন এই যে লেখাগুলো চাইতে আমরা যদি এটা যদি আমরা দেখি, তো এটা কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এটা বলছে যে বিভিন্ন টাইফেস ব্যবহার করতে পারি আমরা। টাইফেস কিন্তু আমরা গত ক্লাসে জানছিলাম যে টাইফেস জিনিসটা কি না, যেমন সেন্স সেরিফ আছে, সেরিফ আছে, এরপরে আরও কিছু টাইফেস আমরা দেখছিলাম। তো সেরিফ ফন্ট যদি আমরা হেডারে ব্যবহার করি, নর্মাল যে লেখা আছে এগুলো কিন্তু সেরিফ ফন্টে ব্যবহার করা হয়েছে। টাইফেসটা কিন্তু ভিন্ন ভিন্ন রাখছি আমরা। হেডারটা যেমন একটু বেশি মোটা রাখছি, একটু বড় করে রাখছি, যাতে আলাদা বোঝা যায়। কন্ট্রাস্ট ব্যবহার করে বানানো যায়। যেমন কন্ট্রাস্টটা কি, এটা এখানে কন্ট্রাস্ট কোনটা ব্যবহার করছে বলো তো? হ্যাঁ, উপরের লাইনটা আমরা কিন্তু সব লেখা বড় হাতে রাখছি। এটা কন্ট্রাস্ট মানে হাইলাইট করার জন্য যেটা করছি আমরা। চাইলে আমরা এখানে এটা কালার করেও রাখতে পারতাম, কন্ট্রাস্ট ব্যবহার করার জন্য। হেডার ক্যান বি বোল্ড সাইজ, হেডারটা অবশ্যই মোটা রাখতে পারি আমরা কন্ট্রাস্ট ব্যবহার করার জন্য, কালার রাখতে পারি। লেখার মধ্যে স্পেসিং ব্যবহার করে কিন্তু কাজগুলো করা যায়। দেখো এখানে আমরা একটু কার্নিংটা রাখছি, যার কারণে স্পেসিং হেডার। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? হ্যাঁ, জিনিসটা কিন্তু ভালোই দেখা যেতেছে না? হালকা করে ফাঁকা রাখছে। আবার যদি বেশি ফাঁকা রাখতাম তাহলে কিন্তু ভালো দেখা যেত না। দেখো এখানে একটা বাস্তবিক উদাহরণ দেওয়া আছে যে লেখাতে কনসেপ্ট ব্যবহার করে করা যায়। এখানে একটা মানুষের চোখ আছে যিনি কাঁদতেছে, এখানে কিছু লেখা আছে। কি লেখা আছে? ইটস হার্ড টু ফরগেট সামওয়ান। কিন্তু এটার মধ্যে আমগো কিন্তু যে ভাবটা কিন্তু প্রকাশ হয় নাই, হয়েছে? এখানে টাইপফেস কি লেখছে, কোনো ধরনের ফেন্সি টাইপের লেখা ব্যবহার করা যাবে না। একটা ব্যানারের ভিতরে অবশ্যই কিন্তু ফেন্সি টাইপের ব্যবহার করা যাবে না, কিন্তু আমরা বারবার বলে আসছি একটু আগে। যদি আমরা একটা নর্মাল লেখা রাখি তাহলে কিন্তু লেখাটা সহজে পড়তে পারা যেতেছে। প্যারেন্ট টাইপফেসের সঠিক ব্যবহার যে কোনো ডিজাইন করতে আমরা প্রদত্ত ওয়েবসাইটগুলো সহায়তা নিতে পারি। এখানে দুটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি হ্যাঁ পঞ্চায়েত থেকে দেখছিলাম, দেখো এখানে এই সাইটটার সাহায্যে আমরা যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে তুমি একটা ডিজাইনের ভিতরে কিভাবে কি করতে পারো। ধরো হেডিংটা কি স্টাইলে রাখবা, হেডিংয়ের পরেরটা কি ফন্টে রাখলে সুন্দর দেখা যাবে, তারপরে নর্মাল লেখাগুলো কি ফন্টে রাখলে সুন্দর দেখা যাবে, এখানে কিন্তু দেওয়া আছে। আর মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা ফন্টের নামও দেওয়া আছে। যেখানে ধরো হেডিংটা কি ফন্টে রাখছে, এর পরেরটা কি ফন্টে রাখছে, আর এই নিচের লেখাগুলো কি ফন্টে রাখছে, এটা কিন্তু বুঝা যেতেছে। তো মনে করি এটা ভালো লাগতেছে না, আমরা এখানে জেনারেটে যদি ক্লিক করি, এখানে আরেকটা দিচ্ছে। এটা হচ্ছে আমরা ধারণা নেওয়ার জন্য। একটা ডিজাইন যখন আমরা করব তখন আমরা ধারণা নিতে পারি যে হেডিংটা আসলে কি ফন্টে রাখলে বা পরে যে লেখাটা তারপরে লেখাটা তিনটা মিলে যদি আমরা কোন কোন ফন্টে আমরা রাখলে ডিজাইনটা সুন্দর দেখা যাব, এটা আমরা এখান থেকে ধারণা নিতে পারি। তুমি চাইলে লেখাগুলো সাইজ বড় ছোটো করতে পারবো। এখানে এই যে ব্যালেন্স কন্ট্রাস্টটা যদি আমরা কমাই বাড়াই, দেখো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আরেকটা সাইট আছে ফন্ট পেয়ার ওয়েবসাইট। দেখো এখানেও কিন্তু দেওয়া আছে যে যেমন ফন্ট স্টাইলগুলো দেওয়া আছে। এই যে হেডিংটা আর নিচের লেখাটা দুইটাই কিন্তু ফন্টের নাম এখানে দেওয়া আছে। আমি আর একটু নিচের দিকে যাই, এখান থেকে তোমার যে স্টাইলটা ভালো লাগে তুমি এখান থেকে চাইলে ব্যবহার করতে পারবে। যেমন মনে করো এই দুটা স্টাইল আমার ভালো লাগছে, এখানে কোন ফন্টটা হেডিংয়ে ব্যবহার করা হয়েছে, কোন ফন্টটা নিচে ব্যবহার করা হয়েছে, এটা আমরা দেখতে পারতেছি। চাইলে এই দুইটা ফন্ট ব্যবহার করে আমরা ডিজাইনগুলো বানাতে পারবো।
বুঝতে পারছি? এরপর হচ্ছে ফন্ট কীভাবে খুঁজবো, কীভাবে ডাউনলোড করব। ফন্ট খুঁজতে এখানে আমরা 6টা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাইতেছি। 6টা লিঙ্কই তোমার দিয়ে দেওয়া হবে। আমরা যে ডিএ ফন্ট সম্পর্কে আমরা আলোচনা করা হয়েছিল গত একটা ক্লাসে, ঠিক আছে? 1001 এটাও কিন্তু আমরা দেখছি ফন্ট স্পেস। গুগলের যে ওয়েবসাইট, বাংলা ফন্টের জন্য লিপিঘরটা ব্যবহার করতে পারো। অনেক সময় আমাকে বাংলা ফন্ট দিয়ে কাজ করতে হয়, ডিজাইন করার সময় বাংলা ফন্ট দরকার হয় না, খালি আমরা ইংলিশ দিয়ে করব। বাংলা ফন্ট তো অবশ্যই আমাদের দরকার হবে না। তো আমরা ধরো এখানে লিপিঘর যেটা আছে, লিপিঘর আমরা যদি লেখা সার্চ করি, দেখো এই যে লিপিঘর ফ্রি বাংলা ফন্ট, ক্লিক করলে এখানে লিপিঘরের অফিসিয়াল সাইট থেকে আমরা বাংলা ফন্টগুলো নিতে পারবো। এই যেখানে তুমি ফন্টে যদি আমরা ক্লিক করি, ফ্রি ফন্ট টিপ দিবা, টিপ দিলে এই যে এখানের মধ্যে বাংলা ফন্টগুলো আছে। এখানে সবগুলোর মধ্যে আমার সোনার বাংলা লেখা আছে। তুমি যদি চাও যে ডিজাইনের একটা কিছু লিখতেছো, ঠিক আছে, লিখাটা তুমি এখানে লিখবা। মনে করো আমি এখানে লিখলাম আমার দেশ, না আমি এখানে আমার দেশটা লিখছি। প্রত্যেকটা ফন্টে কিন্তু এখানে আমার দেশের স্টাইলটা আছে। যে স্টাইলটা ভালো লাগবো আমরা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবো। ধরো আমার এইটা ভালো লাগছে, আমি ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর চাইলে আমরা এখানে পরীক্ষা করে লিখেও নিতে পারবো। তো নিচের দিকে আসার পর এই যে এখানে ডাউনলোড, অনুমতি দিন, বলতেছে এটা টাকা দিয়ে কিনে নিতে হইব। তাহলে এটা মনে হইতেছে এটা প্রিমিয়াম। আমরা এখানে ফ্রি ফন্টটা দেখি, ফ্রি ফন্ট কোনগুলো আছে। এগুলো হচ্ছে ফ্রি। আমরা আগ্রহী নিয়ে দিলাম, এখানে দিলাম উপরোক্ত বিষয় একমত, পরে দিবা ডাউনলোড। দিলে আমাদের এখানে ডাউনলোড অপশন আই পড়ছে। ফন্টটাকে ইনস্টল করতে হলে প্রথমে আমাদেরকে এটা আনজিপ করতে হইব। আনজিপ করার জন্য কি করব, আমরা মাউসের ডান পাশে ক্লিক করব। এরপরে এরকম যদি আসে আমরা দেবো হচ্ছে এক্সট্রাক্ট অল, এরপরে এক্সট্রাক্টের মধ্যে ক্লিক করব। যে ফাইলটা আসবো এই ফাইলটার নামে ফোল্ডার ওপেন হয়ে গেছে। আর এই যেখানে আছে আজকি ভার্সন 1 ভার্সন 2, আর এটা আছে ইউনিকোড। বাংলা লিখতে পারো? বাংলা লেখাটা শিখতে হবে, তাহলে বাংলা লিখতে পারবো। এগুলো সিলেক্ট করবো আমরা এভাবে। সিলেক্ট করার পর মাউসের ডান পাশে ক্লিক, যদি এরকম আসে আমরা শো মোর এর মধ্যে ক্লিক করার পরে যে ইনস্টল ফর অল ইউজার, পরে ইয়েস দিলে ফন্টটা ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে আমরা চাইলে যে কোনো ফন্ট ডাউনলোড করে নিতে পারবো। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবো। তোমার এই লিঙ্কগুলো তো আগে দেখাইছিলাম, আশা করি জানো। আর যদি এগুলা আমরা এমনিতে না পাইলেও আমরা যদি গুগলের ভিতরে লিখে সার্চ করি, যে কোনো ফন্টে তুমি যদি গুগলে সার্চ করো তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো। ধরো আমি দেখলে লিখি ফ্রি ফন্ট ডাউনলোড, তাইলে এখানে যত ধরনের ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো থেকে ফন্ট ডাউনলোড করা যায়। এই যে ফন্ট বিডি, এখান থেকে দেখা যাচ্ছে যে ফ্রি একটা বাংলা ফন্টের সাইট। এই যে 1001 ফন্টের সাইট, এখানে দুটো আছে, লিপিঘর আছে, গুগলের নিজস্ব ফন্ট আছে, ফন্ট স্পেস আছে। এভাবে আমরা কি করতে পারি, সবগুলো ছবি ডাউনলোড করে নিতে পারি। ছবি না, এগুলো কি ফন্ট ডাউনলোড করে আমরা ইনস্টল করতে পারবো। এগুলো আমরা কাজের সময় ব্যবহার করা, মানে যখন আমরা কাজ করবো তখন আমাদের এগুলো প্রয়োজন পড়বো। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা নতুন ক্লাস দেখব।